সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সামনে আরো কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। আর কোনো উপায় নেই, ওয়াকারের সব রাস্তা বন্ধ। এবার চূড়ান্ত ঘটনা ঘটবে। দিন দিন পরিস্থিতি আরো জটিল হচ্ছে। ওয়াকারের পৃথিবী ছোট হয়ে আসছে, তার সামনে অন্ধকার ধেয়ে আসছে। দর্শক, আপনারা জানেন যে ওয়াকারের হুমকি ধামকি উপেক্ষা করে সার্ভিং বড় বড় ওয়াকারীয় অফিসারদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে এবং 22 তারিখের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে আনতে হবে। এবং আইসিটি আইন অনুযায়ী বা আইসিটির সিস্টেম অনুযায়ী কারোর বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করা মানে হচ্ছে তার চাকরি থাকবে না এবং সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এর মানে ওয়াকারের প্রিয় অফিসার যাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, গুম খুনে জড়িত, বিভিন্ন জায়গায় এই জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িত, তাদের চাকরি প্রায় জয় বাংলা। এখন এখানে অনিবার্যভাবে অনেক ঘটনা সামনে আসবে। ওয়াকারের বিরুদ্ধে কিন্তু কোনো চার্জ গঠন হয়, কিন্তু ওয়াকার এটা ঠেকাতে চেয়েছিলেন। কিন্তু ওয়াকার নিজেই এখন ফাঁদে পড়ছেন, কঠিন ফাঁদে পড়তে যাচ্ছেন বা ফাঁদে পড়েছেন ওয়াকার। কি সেটা দেখেন। যেমন এই যে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, বিশেষ করে সার্ভিং 11 জন এবং রিটায়ার্ড একটা বড় অংশ 23+, মোট 28 গুম খুনে জড়িতদের বিরুদ্ধে চার্জ গঠন, অভিযোগপত্র দাখিল। তো এই জায়গায় সার্ভিংদের মধ্যে অনেকে পালিয়েছে। যেমন ওয়াকার নিজে ঢাকা থেকে ময়মনসিংহে ট্রান্সফার করেছেন একজনকে, সরাসরি গুমের সাথে জড়িত, সে ওখান থেকে ভারতে পালিয়েছে। এখন এই বিষয়গুলো সামনে আসবে যখন অ্যারেস্ট করতে যাবে, কিভাবে কি পালালো এগুলো সামনে আসবে। ওয়াকারকে জবাবদিহি করতে হবে যে আপনি সার্ভিং অফিসাররা গুম খুনের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে। আইসিটির আইন যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, আইসিটির সিস্টেম, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সিস্টেম হচ্ছে কনভেনশনাল কোর্টের মতো না। মানে এখানে আগে তদন্ত করা হয়, তারপরে আপনাকে অভিযুক্ত বা আপনার কি হবে সেটা, তার আগে আপনার দ্বারের কাছে যাওয়া হবে। কিন্তু কনভেনশনাল কোর্টে কি যে কেউ একটা মামলা করে দিতে পারে, মামলা করার পরে তদন্ত। কিন্তু এখানে হচ্ছে তদন্তের আগে আপনার মামলা বা আসামি এগুলো কিছুই নেই, আগে তদন্ত। আর এই জন্য যেহেতু আগে তদন্ত, এই জন্য ওই তদন্ত প্রতিবেদনটাই আপনি অর্ধেক অভিযুক্ত হয়ে গেছেন। আপনার ওই আইসিটিতে চার্জ দাখিল করলে আপনার চাকরি শেষ। যেটা কনভেনশনাল কোর্টে হচ্ছে যে মামলা রায় হলে, মানে এটা রায়ের মতো অনেকটা, এটা ছোটখাটো না, রায়ের লোয়ার কোর্টে রায়ের সমান মর্যাদা প্রায় এই চার্জ গঠন। বুঝতে পারছেন বিষয়টা কতটা জটিল। এই জায়গায় এই যাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে তারা কোথায়, যদি খুঁজতে যাওয়া হয় তখন ওয়াকার জয় বাংলা হয়ে যাবে। আপনি তাদেরকে সেই এক্সিট দিয়েছেন, কেন দিয়েছেন, কিভাবে তারা পালালো, এই অভিযোগ থাকা সত্ত্বেও জবাব ওয়াকারকে দিতে হবে অনিবার্যভাবে। আর যারা অ্যারেস্ট হবে তাদেরকে যখন ইন্টারোগেশন করা হবে তখন ওয়াকারের নাম চলে আসবে। আচ্ছা, একটা সহজ হিসাব, এই যে হেলিকপ্টার থেকে গুলি করা বা রামপুরের সব বিভিন্ন জায়গায় কারফিউর মধ্যে গণহত্যা চালানো সেনাবাহিনী অফিসারদের মাধ্যমে, শুয়ে পরে গুলি করেছে, এটা কি ওয়াকারের নির্দেশ ছাড়া করেছে? তারা বলবে না ওয়াকারের নাম, তখন ওয়াকার কি করবেন? কিছু করার আছে? কিচ্ছু করার নেই। ইউনূসের সাথে লাগতে গেছিলেন মিস্টার ওয়াকার। খবর বাহিনী প্রধানদের কাছে পাঠানো হলো হাসিনা সহ 30 জনের পরোয়ানা। এর মানে ওয়াকারকে নিজ হাতে, এটা অনেকটা মানে সেই ইব্রাহিম আলাইহিস সালামের যে গল্প ওইটার নেগেটিভ ভার্সন, যে আল্লাহ আদেশ দিয়েছেন হে ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি করো। এরকম এখন ওয়াকারের যে প্রিয় লোক তাদেরকে প্রিজন ভ্যানে লাথি দিয়ে উঠিয়ে দাও ওয়াকার, সেই পরোয়ানা ওয়াকারের কাছে চলে গেছে। সন্তানের চাইতে প্রিয়, এত চেষ্টা করেছেন রক্ষা করার, দিতে হবে, কিছু করার। এটা হ্যাঁ, ওয়াকার যদি এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন এখনো সুযোগ আছে, যদি আসলেই বিচারের আওতায় আনতে পারেন। এটা সেনাবাহিনী সংস্কার হবে এবার। আমার দেশের এই গৌরবময় সেনাবাহিনী ধ্বংস করেছে এই ওয়াকার গং হাসিনা। এই সেনাবাহিনী ছিল মুসলিম জাতীয়তাবাদের প্রতীক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী, গ্যারান্টার। সেই সেনাবাহিনী রবীন্দ্রময় হয়ে গেছে, সেকুলারাইজড হয়ে গেছে। এই সেনাবাহিনী কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতো। এই সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় এখন রবীন্দ্রসঙ্গীত বাজে। এই সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে, এথিক্স নাই, মোরালিটি নাই। সংস্কার করে আবার সেই পুরোনো জায়গায় নিয়ে যেতে হবে। এই সেনা অফিসারদের মধ্যে হাসিনা আমলে কোরআনের কথা বললে, যে কোরআন তেলাওয়াত জিয়াউর রহমানের আমল থেকে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করতো, জাতীয়তাবাদ ধারণ করতো, সেই সেনাবাহিনীকে সেকুলারাইজড করেছে হাসিনা। কোরআন তেলাওয়াত করলে, কোরআনের কথা বললে সন্দেহ করতো। আমার বড় ভাই আব্দুল্লাহ আমান আজমির কাছ থেকে শুনেছি, তাকে চার্জ করা হতো, আপনি কেন কোরআন হাদিসের কথা বলেন? অথচ এটাই ছিল সেনাবাহিনীর ঐতিহ্য।
নীতি নৈতিকতার ঊর্ধ্বে কারো কাছে তারা বিক্রি হতো না। এবার এই যে এই বিচার যদি হয় এবং হবে, এই বিচার বললাম না, বিচারের রায় 50% হয়ে যাওয়া, আইসিটিতে চার্জ দেওয়া মানে হচ্ছে বিচারের রায় 50% হয়ে যাওয়া, এটা বুঝতে হবে। আমি প্রথমে এই জন্য এটা বলেছি, হয়ে গেছে। তো এই জায়গায় অনিবার্যভাবে আরো জাতিসংঘের তদন্তেও কিন্তু ওয়াকারের প্রতি ইঙ্গিত দেয়া আছে। ওয়াকার নিজেই তো ধরা পড়ছেন, তার সামনেই তো তিনি ফাঁসির রশি দেখতে পাচ্ছেন। ওয়াকারে ঘুম হচ্ছে না আমরা জানি, তারপরও ওয়াকার দোষ করলো যেহেতু আমাদের জুলাই পক্ষের শক্তি। আরো অনেক কথা আছে। হাসিনা আদৌ কি দুপুরের সময় ভারতে গেছেন, কোনো ফুটেজ নাই। এরকম কিছু তথ্য আমরা পেয়েছি যে হাসিনা বিকাল পর্যন্ত ক্যান্টনমেন্টে ছিলেন, তারপরে তাকে ওখান থেকে আগরতলা পাঠিয়ে দেওয়া হয়েছে, দিল্লি টিল্লি না, সেখান থেকে তিনি দিল্লি গেছেন বা যেখানে যান। আবার হাসান মাহমুদকে নিরাপদে বিদেশ যেতে দিয়েছে আরাফাতকে কারা দিয়েছে? সেনাবাহিনী। এমন কিরকম একটা তথ্য আমরা শুনেছি যে এই যে নাইমুল হক হাসিনার প্রেস সেক্রেটারি ছিল সর্বশেষ, নাইমুল হক এখনো নাকি ক্যান্টনমেন্টে। ওয়াকারকে প্রত্যেকটা জবাব দিতে হবে, কাকে কিভাবে সেফ এক্সিট দিয়েছে, জনগণের সাথে কিভাবে প্রতারণা করেছে, কিভাবে মিথ্যাচার করেছে, এবার সব উন্মোচন হবে। এবং আমি সর্বশেষ আরো যেটা বলতে চাই, এই ওয়াকার কার নির্দেশে কোন কারণে অবসরপ্রাপ্ত সামরিক শত শত অফিসারদের, হাসিনার রোশানলের শিকার বঞ্চিত অফিসারদের পেনশনের সুযোগ সুবিধা, প্লটের সুযোগ সুবিধা এবং তাদের প্রমোশনের সুযোগ সুবিধা এখনো 1 বছর পার হয়ে গেছে, 14 মাস হয়ে গেছে, এখনো আটকে রেখেছে ওয়াকার কার নির্দেশে, কোন উদ্দেশ্যে? ভারতের নির্দেশে? এরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার অফিসার ছিল, এ কারণে তারা মানবতার জীবন যাপন করছে, বড় সিনিয়র অফিসার ছিল, কিন্তু একটা টাকাও পায়নি এখনো, 15 বছর যাবৎ বঞ্চিত। সৎ ছিল, জীবনে তো 1 টাকা চুরি করেন নাই। এগুলো ফিরিয়ে দিতে হবে, নইলে ওয়াকারের চাকরি থাকবে না। ওয়াকারের বাঁচার রাস্তা একটাই, তওবা করে, যেহেতু ভুল করলো জুলাইয়ের পক্ষে ছিলেন, যেমন ছাত্রলীগের অনেকে জুলাইয়ের পক্ষে থাকার কারণে তাদেরকে ভোট দিয়ে ছাত্ররা ভিপি বানিয়েছে, যেরকম জাহাঙ্গীরনগরে, ওইরকম ওয়াকার যদি সাবেক বঞ্চিত অফিসারদের হাতে পায়ে ধরেন, তাদেরকে কাছে টেনে সুযোগ সুবিধা ফিরিয়ে দিয়ে তাদের পরামর্শ চান, এখনো দেশ গঠনে ওয়াকার কাজে লাগতে পারে। এবং ওই যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট, এদেরকে গ্রেপ্তার করতে বিচার যদি ফুললি কোঅপারেট করেন, সম্ভব। তাছাড়া ওয়াকারের দিন শেষ, ওয়াকারের রাস্তা বন্ধ, কিচ্ছু করার নেই ওয়াকারের। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হতভম্ব, হতাশ, হঠাৎ করেই সবকিছু তছনছ হয়ে গেছে। কয়েক সেকেন্ডের সাইক্লোন। ওয়াকারুজ্জামানের সামনে তিনি স্বপ্নে এখন ফাঁসির রশি দেখেন। দর্শক, সার্ভিং জেনারেল 11 জন 22 অক্টোবরের মধ্যে তাদেরকে ধরে নিয়ে যাবে। ওয়াকার বলেছিলেন, এই দৃশ্য আমি দেখতে চাই না, কিন্তু সেটা তাকে দেখতে হচ্ছে। শুধু তার সহযোগীদের বাঁচাতে ব্যর্থতা নয়, আমরা এই আলোচনার শুরুতে যে কথাটা আবারও বলতে চাই, গত 15 বছরে বঞ্চিত 3 বাহিনীর অফিসারদের প্রমোশন, বঞ্চিত অফিসারদের প্রমোশন দিয়ে তারপরে রিটায়ারমেন্টে পাঠাতে হবে। এবং যারা অলরেডি রিটায়ারমেন্টে গিয়েছে তাদের সুযোগ সুবিধা এখনো ওয়াকারের নির্দেশনা আটকে রাখা হচ্ছে, প্রফেসর ইউনূস সাইন করতে পারছে না। এটা ফিরিয়ে দিতে হবে, নইলে ওয়াকারের চেয়ার থাকবে না। ওয়াকারের সামনে এখন ফাঁসির রশি ঝুলছে। আপনি কি মনে করেন, এই যে গুম খুনের অভিযোগে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলো, শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, আসাদুজ্জামান খান কামাল, বেনজির, একদম সার্ভিং 11 জন অফিসার, ডিজিএফআই সাবেক 5 মহাপরিচালক, এখন এরা কি ওয়াকারের নাম বলবে না? এই যে জুলাই আন্দোলনে রামপুর এলাকায় গুলি করেছে যে অফিসার, সে আছে এই অ্যারেস্ট ওয়ারেন্টের মধ্যে। তো জুলাই আন্দোলনে কারফিউর সময় রামপুর এলাকায় গুলি করেছে, মানুষ হত্যা করেছে যে অফিসার, সার্ভিং অফিসার, সে কি ওয়াকারের নির্দেশের বাইরে গুলি করেছে? এই যে হেলিকপ্টার থেকে গুলি করা, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে, শিশু হত্যা করা হয়েছে, ওয়াকারের নির্দেশে করা হয়েছে। ওয়াকারের নির্দেশ ছাড়া কি সেনাবাহিনী গণহত্যায় অংশ নিয়েছিল? হ্যাঁ, শেষের দিকে জনগণের পক্ষে নিয়েছে, কিন্তু প্রথম দিকে যেটা করেছে কার নির্দেশে? ওয়াকারের নির্দেশনা বাইরে কিছু ঘটেনি। তো ওয়াকার এখন কঠিন পরিস্থিতিতে আছে, তার দুনিয়া এলোমেলো হয়ে গেছে। এই অবস্থা হতো না, অনেক অন্যায় করেছে। হ্যাঁ, অতীতে অন্যায় করলে শেষ মুহূর্তে এসে জনগণের পাশে দাঁড়ানোর কারণে এই অন্যায় মাফ হয়ে যেত, কিন্তু না, ওই যে অন্যায়ের পর অন্যায় তিনি করেই যাচ্ছেন। সাবেক সেনা অফিসারদের, বিমান বাহিনী, নৌবাহিনী অফিসারদের রিটায়ারমেন্টের পর যে পেনশন সুবিধা সহ তাদের প্লট, ফ্ল্যাট সুবিধা, আরো যে সব সুবিধা যেগুলো ওয়াকার আটকে রেখেছেন, ওয়াকারের নির্দেশে আটকে আছে, এগুলো
যথাযথ সুবিধা তাদেরকে ফিরিয়ে না দেওয়ার অভিশাপ ওয়াকার উপর লেগেছে। এখন ওয়াকার চোখে মুখে শুধু ফাঁসির দড়ি দেখেন। যে ভয়ানক গুম, যে খুন, যে আয়নাঘর, যে ডিজিএফআই অফিসার, আর্মি অফিসাররা যেটা করেছে, ওটার শাস্তি নিশ্চিত ফাঁসি। এটা ওয়াকার দেখতে পাচ্ছেন, তার লোকজন এই কাজ করেছে। এত সোজা না ওয়াকার বাঁচতে পারবেন। অতএব ওয়াকারকে যদি বাঁচতে হয়, হ্যাঁ, তিনি যেহেতু জুলাই আন্দোলনের একজন যোদ্ধা, হাসিনার পতন ঘটানোয় ভূমিকা রেখেছেন, সহজ করেছেন, এখনো তার সামনে রাস্তা আছে। তিনি বিচার প্রক্রিয়া হেল্প করুক। অথচ এই ওয়াকার অ্যাডভোকেট তাজুল ইসলামকে হুমকি দিয়েছিলেন যে না, এই বিচার আইসিটিতে করা যাবে না, এই বিচার আমরা কোর্ট মার্শালে করব। তওবা করে আপনি জুলাইয়ের পক্ষে দাঁড়ান এবং বঞ্চিত অফিসারদের সুযোগ সুবিধা ফিরিয়ে দেন। সাবেক দেশপ্রেমিক অফিসার যারা হাসিনার মাধ্যমে বঞ্চিত, তাদের সাথে বসেন, তাদের সুখ দুঃখের কথা শুনেন, তারা আপনাকে বাঁচাবে। নইলে মিস্টার ওয়াকার আপনি বাঁচতে পারবেন না। আপনার সামনে ফাঁসির দড়ি ঝুলছে, আমরা দেখতে পাচ্ছি। অনতিবিলম্বে হাসিনার আমলে নির্যাতিত সাবেক অফিসারদের ডেকে তওবা করে তাদের সহযোগিতা নেন, এখনো আপনি বাঁচতে পারবেন, আপনি সম্মানিত হতে পারবেন। বিচারে সহযোগিতা করেন, তাদের সুযোগ সুবিধা ফিরিয়ে দেন। তো দর্শক, সার্ভিং অফিসারদের এভাবে উর্দি পরা অবস্থায় হয়তোবা প্রিজন ভ্যানে বসে তাদের ড্রেস খুলে ফেলা হবে, যে ড্রেস খোল, এটা দেখতে নাকি তার কষ্ট লাগে। তাজুল ইসলামকে হুমকি দিয়েছিলেন, আমরা জানি। এই দৃশ্য আপনি দেখতে পারবেন না, এই দৃশ্য দেখতে পারবেন না। আর মানুষকে গুম করেছে, খুন করে নদীর নিচে পাথর বেঁধে একদম লাশ মাছের মাধ্যমে খেয়ে ফেলার ব্যবস্থা করেছে। কি নৃশংস আয়নাঘর আপনি জানতেন, তাতে আপনার কিছু আসে যায় না? সেই দৃশ্য দেখতে আপনার কষ্ট লাগে না? গুম দিবস আসলে ছোট ছোট বাচ্চা সন্তানদের যে কান্না, যে আমার বাবাকে ফিরিয়ে দাও, আমি দেখতে চাই, আমার স্বামীকে ফিরিয়ে দাও। সেই ছোট্ট আমার 1 বছর বয়স থেকে আমার বাবাকে নিয়ে গেছে, আমি দেখতে চাই। এখন আমার বয়স 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, কোনো খবর নাই। সেগুলোতে আপনার খারাপ লাগে না? এই ভয়ানক নৃশংস অপরাধের বিচারকে আপনি আটকাতে চেয়েছিলেন। আপনার উপর আল্লাহর গজব করবে নিশ্চিত। কিভাবে এই গজব থেকে বাঁচা যায় সেই রাস্তা খোঁজেন, সাবেক অফিসারদেরকে ফোন দেন, যারা র্যাঙ্ক বঞ্চিত হয়েছে, সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে মানবতার জীবন যাপন করছে। তো দর্শক, বাংলাদেশের ইতিহাস একটা নজিরবিহীন ঘটনা। এখন আমি আর একটা বিষয় এখানে আলোচনা করতে চাই। এখনো এই যে ডিজিএফআই ধ্বংস যা শুরু এই গ্রেপ্তারি করানোর মাধ্যমে, ডিজিএফআই ডিজলভ করে দেন। ডিজিএফআই নামের কিচ্ছু দরকার নেই, নতুন ভাবে ঢেলে সাজাতে হবে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এত বড় একটা ঘটনা, ওটা তো সেই ডাকসুর চাইতে বেশি আলোড়ন সৃষ্টির কথা, যে গুম খুনের বিচার শুরু হয়েছে এবং ওয়াকারের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সার্ভিং জেনারেলদের এখন গ্রেপ্তার করা হবে 22 তারিখের মধ্যে 11 জন, এবং পালাতক সাবেক অভাব নাই, তারিক সিদ্দিকী সব কেউ বাঁচতে পারবে না। এটা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন দৃষ্টান্ত। অথচ এটা তো ভাইরাল হয় না, সব কোনো গণমাধ্যমে এটা জোরালো ভাবে রিপোর্ট করা হয়নি। শুধু আমার দেশ পত্রিকা একদম হাইলাইট করে রেড কালারে বড় করে লেট নিউজ করেছে। মাহমুদুর রহমানরা পারেন। এখন পর্যন্ত ওই ডিজিএফআই ফাঁদে অনেক নিউজ পেপার, এটা ভাইরাল না। জনে জনে মানুষকে জানিয়ে দিন যে বাংলাদেশের ইতিহাসে এরকম একটা ঘটনা ঘটেছে, বিশাল ঘটনা। এটা একটা মানুষকে এটা ভাইরাল করা দরকার, এটা নিয়ে তোলপাড় হওয়ার কথা। চায়ের দোকানে স্বামী স্ত্রী ঘুমের আগে আলাপে সব জায়গায় এই ঘটনা পৌঁছে যাওয়ার কথা। মানে এটা এত বড় ঘটনা। একজন সাধারণ কৃষক গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সে চা খেতে গেলে দোকানদারকে জিজ্ঞেস করবে, শুনছো এই গুম খুনের অভিযোগে আর্মি অফিসারদের নাকি গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে একদম রানিং আর্মি অফিসার, পোশাক সহ নাকি তাদেরকে ধরে আনা হবে। এখানে এই জিনিসটাও বুঝতে হবে যে আইসিটির মানে এরা কিন্তু জয় বাংলা। এখন বুঝবেন না যে জাস্ট এটা তো জাস্ট চার্জ গঠন করা হয়েছে না। আইসিটির বিচার সিস্টেম আর প্রচলিত কনভেনশনাল কোর্টের বিচার সিস্টেম এক না। আইসিটিতে আগে কিন্তু আপনাকে গ্রেপ্তার করা হয় না, আগে তদন্ত করা হয়, তদন্তের পর আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি করবে না। এতদিন কিন্তু এদের চাকরি ছিল, কিন্তু না, আইসিটি নিয়ম অনুযায়ী চার্জ গঠন করা হয়েছে, সাবমিট করা হয়েছে, এর মানে এখন আপনি অপরাধী হিসাবে ধরে নেওয়া যায়। আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, আপনার চাকরিও থাকবে না। আইসিটি আইনে যদি কারো বিরুদ্ধে চার্জ গঠন হয়, এর চাকরি থাকবে না। এর মানে ওরা পোশাক ছাড়াই আসতে হবে, ওরা এখন ধরে নেন হাউস অ্যারেস্ট। এত বড় ঘটনা ঘটেছে, এটা আলোচনা হওয়া দরকার। মানে ওরা জয় বাংলা হয়ে গেছে অলরেডি, এখানে বাঁচার কোনো সুযোগ নাই, ওদের চাকরি নাই। এমন না যে রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে, না, ওদের চাকরি নাই। আইসিটি আইনে অভিযোগ যেহেতু আগে তদন্ত করা হয় তারপরে অ্যারেস্টের কথা, এই জন্য অভিযোগ দায়ের করা মানে আপনার চাকরি শেষ।
সম্প্রতি মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আপনার অভিযোগ গঠন করা হয়েছে এবং আপনারা দেখেছেন যে গুম বিষয়ে 2টা চার্জশিট করেছে, চার্জশিট জমা দিয়েছে এবং সেখানে শেখ হাসিনা থেকে শুরু করে তার যে ক্রিমিনাল গ্যাং ছিল, এই গ্যাংয়ের প্রায় 30 সদস্যের অ্যাগেনস্টে 2টা মামলাতে অভিযোগ গঠন করা হয়েছে, চার্জশিট জমা দেওয়া হয়েছে এবং এইটা প্রসেস তো এরপরে ফলো করবে। তো এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ হচ্ছে যে গুমের সাথে জড়িত একটা বিশাল সংখ্যা হচ্ছে যে আপনার বিভিন্ন বাহিনীর যারা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তারা, এর মধ্যে শেখ হাসিনার আত্মীয় শেখ রেহানার দেবর মেজর জেনারেল তারেক আহমদ সিদ্দিকী, এটাই হচ্ছে মেনলি এই ক্রিমিনাল গ্যাং, গুমের গ্যাংয়ের হচ্ছে বস ছিল এবং রকে ভারতীয় গোয়েন্দা সংস্থাকে আমাদের ডিজিএফআই থেকে শুরু করে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ভিতরে অ্যাক্সেস দেওয়া এবং তাদের কথা মতো কাজ করবার যে বলয় তৈরি করেছিল সেটার মূল হোতা ছিল হলো এই ক্রিমিনাল তারেক আহমদ সিদ্দিকী। তো সে সহ দেখলাম ডিজিএফআইয়ের সাবেক 5 জন ডিজি যারা দায়িত্ব পালন করেছে, তারপরে পুলিশ প্রধান আছে, একাধিক র্যাবের দায়িত্ব পালন করেছে এমন আছে, সাধারণ আর্ম ফোর্সেসের কর্মকর্তারা এখানে আছেন, সব মিলায় আর কি। তো এটা নিয়ে গত কয়েকদিন ধরে খুবই লিমিটেড স্কেলে নড়াচড়া দেখলাম। এইটা যে লেভেলের একটা খবর, সেখানে এটা নিয়ে যে পরিমাণ মিডিয়া কভারেজ হওয়ার কথা ছিল সেটা অলমোস্ট নাই। তো আজকে মেনলি 2টা বিষয় অনুষঙ্গ কাজ করা, একটা হচ্ছে যে এই চার্জশিট গঠনটাকে কেন্দ্র করে আমাদের সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি, এইটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে গণমাধ্যমের রোল। তো প্রথম বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে এইটা একটা জাতি হিসাবে আমাদের জন্য কত লজ্জার যে এই একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল বাহিনী প্রধান, সাবেক প্রধান অথবা গুরুত্বপূর্ণ সংগঠন বাহিনীর যারা সংস্থা আছে তাদের প্রধানদেরকে এই পর্যন্ত আসতে হয়েছে, তারা এত নিচে নেমেছে। সাবেক পুলিশ কর্মকর্তা, সাবেক পুলিশের আইজি তো কয়েকজন এখন জেলে আছে, র্যাবের সাবেক প্রধানরা এখন জেলে আছে, র্যাবকে তো আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে স্যাংশন দেওয়া হয়েছিল 2-3 বছর আগে এবং তখনও আমরা বলেছি যে এগুলোকে অ্যাড্রেস করা দরকার, প্রয়োজনে এই বাহিনীটাকে ডিসমেন্টাল করে দেওয়া দরকার, বাতিল করে দেওয়া দরকার। কারণ এরকম এলিট ফোর্স যেটা একটা ক্রিমিনাল মানবাধিকার লঙ্ঘনের গ্যাংয়ে পরিণত হয়েছে, তাদেরকে বাঁচিয়ে রাখাটা রাষ্ট্রের ভাবমূর্তির জন্য ভালো না। এবং প্রয়োজনে আমাদের যে এপিবিএন আছে পুলিশের ভিতরে, এপিবিএন কিন্তু আপনার আর্মড এবং তার কিন্তু মিলিটারি স্টাইলের এলিট ট্রেনিং আছে, প্রয়োজনে সেটাকে আধুনিকায়ন করা যেতে পারে, মডার্নাইজ করা, আপ টু দ্য মার্ক নিয়ে আসার জন্য যা করণীয় সেটা করা দরকার। বাট র্যাবের মতো একটা সংগঠন বিলুপ্ত করে দেওয়ার দাবি আমরা অনেক বছর থেকে করেছি, কারণ সিম্পলি এটা মানে টু ব্যাড, এটা রেপুটেশন ওয়াইজ যে এটাকে আর সার্ভাইভ করে রাখার কোনো জায়গা নাই আর কি। তো সেখানে আমাদের প্রত্যেকটা বাহিনীর ভিতরে আমাদের পুলিশের প্রধান হিসেবে বর্তমান আইজি, র্যাবের প্রধান হিসেবে যিনি আছেন, ওনারা সবাই জাতির উদ্দেশ্যে ক্ষমাও চেয়েছেন, কিন্তু দুঃখজনকভাবে অন্যান্য বাহিনী প্রধান, আর্ম ফোর্সেসের বিভিন্ন বাহিনী প্রধান, পার্টিকুলারলি ডিজিএফআই, এনএসআই, এদের যারা দায়িত্বে আছেন তারা কেউ দেশের মানুষের কাছে এখনও ক্ষমা চায় নাই। কারণ গত 16 বছরের আওয়ামী দিল্লির দুঃশাসনের মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বাজে এবং ন্যাক্কারজনক কাজগুলো করেছে এই গোয়েন্দা সংস্থাগুলো। অথচ এই গোয়েন্দা সংস্থাগুলো, এই বাহিনীগুলো রাষ্ট্রের কত প্রয়োজনীয় একটা জায়গা এবং প্রায় আমরা বলতে শুনি যে তাদেরকে কেন বিচারের মুখোমুখি করা হবে। জিয়াউল হাসানের মতো একটা ক্রিমিনাল মানে মার্ডারার, কিলার, এই মানে সিরিয়াল কিলার, মানে সে শত শত মানুষের খুনের সাথে জড়িত ছিল, পারহ্যাপস হাজার হাজার লোকের সাথে খুনের সাথে জড়িত ছিল এবং আরও যে 5 জন ডিজিএফআইয়ের প্রধান আছে, 4 জন দেখলাম তার ভিতরে ইতিমধ্যে মানে কাজেও আছে, তাদেরকে এখনও কাজ থেকে সাসপেন্ড করা অথবা ডিসমিস করা হয়েছে কিনা সেটা আমি জানি না আর কি। এবং এর ভিতরে অনেকেই ইতিমধ্যে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশ থেকে পালিয়েছে। তারা অ্যাক্টিভলি মানে বাংলাদেশ রাষ্ট্রকে বিচারের মুখোমুখি করবার জায়গায় দাঁড় করিয়েছে, যে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, যারা গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, জেনোসাইডের সাথে জড়িত, সেই মানুষগুলোকে বিচারের মুখোমুখি না করে তাদেরকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে এবং অনেকেই এখনও দিব্যি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পদে বসে আছেন, গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন। কদিন আগে দেখলাম যে আনসার না ভিডিপি কোথায় একজন আওয়ামী লীগের এক মন্ত্রীর ভাই, সে মানে ভেরি রিসেন্টলি পর্যন্ত সে এখনও পদে ছিলেন, তারপরে তাকে
রাষ্ট্রদূত হিসেবে অ্যাটাচমেন্ট করা হয়েছে, কিন্তু ডিসমিস করা হচ্ছে না। তো এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপের যে স্টাবননেস, যে মানে গোয়াট টু মি সিম্পলি, যে একটা টোটাল বাহিনীকে পরিচ্ছন্ন করা, একটা বাহিনীর পেশাদারিত্ব ফিরায় নিয়ে আসা, জনগণের আস্থা ফিরায় নিয়ে আসা, এই জায়গাটাতে সংস্কার করা, এই জায়গাটাতে কাজ না করে বরং সে একটা ফিউ ক্রিমিনাল বাঞ্চ যেগুলো আছে, এই সিন্ডিকেটটাকে বাঁচানোর জন্য টপ লিডারশিপ উঠে পড়ে লেগে আছে। এখন দেখেন, এই যে আমরা বলছি যে গুম, খুন, গণহত্যা, আওয়ামী অবিচার, জুলুমের সাথে কয়জন অফিসার জড়িত ছিল, কয়জন সোলজার জড়িত ছিল? শখানেক হইতে পারে সর্বোচ্চ। তাহলে আমার এই যে বিশাল ফোর্স, যেই ফোর্স আমার মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছে, প্রত্যেকটা সেক্টর কমান্ডার আমাদের আর্ম ফোর্সেস থেকে এসছে, সেই রকম একটা বাহিনীর ভাবমূর্তি ধরে রাখার জন্য কিছু ক্রিমিনালকে বিচারের মুখোমুখি না করে যেটা হচ্ছে, পুরো বাহিনীকে সমালোচনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পুরো বাহিনীকে আইনের যে শাসন, বিচারিক শাসন, এই মূল্যবোধের মুখোমুখি করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে কীভাবে বাঁচানো যায়, ইভেন রাজনৈতিক দলগুলোর সাথে গোপনে গোপনে মিটিং করা হচ্ছে যেন ভবিষ্যতে তাদেরকে বিচারের মুখোমুখি না করা হয়, তাদেরকে এই 6-9 করে কোনোভাবে বাঁচায় দেওয়া যায় কিনা, বিচার প্রক্রিয়া ডিলে করা যায় কিনা। ইউনূসের সরকারকেও আয়নাঘর দেখতে দেওয়া হয় নাই, 6 মাস 8 মাস হয়ে গেছে আয়নাঘরকে এক্সপোজ করা দুনিয়ার সামনে, এর ভিতরে প্রচুর আলামত নষ্ট করা হয়েছে। তারপর NTCM যেটা আছে, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার যেটা আছে, সেখানে প্রচুর ডেটা 5ই আগস্টের আগে পরে মিলায় ডিলিট করে দেওয়া হয়েছে, যদিও IT এক্সপার্টরা এসে সেই ডেটাগুলোকে আবার পুনরুদ্ধার করেছেন। তাহলে এই যে দেখেন যে আমরা বারবার বলছি যে আমরা আমাদের আর্ম ফোর্সেসকে পেশাদারিত্বের জায়গায় চাই, একটা প্রফেশনাল সোলজারের জায়গা থেকে দেখতে চাই। সেইখানে এই আর্ম ফোর্সেসের সিনিয়র ক্রিমিনাল বাঞ্চ যেগুলো আছে, তারা এটাকে একটা ক্রিমিনাল সিন্ডিকেট আকারে রাখতে চায়। অতএব এই যে জনগণের মুখোমুখি করতে চাচ্ছে এবং আমাদেরকে হুমকি দুমকি দেয় বিভিন্ন জায়গা থেকে, যে দেখে নেওয়া হবে, দেখবো তো, নির্বাচন করবেন, দেখি না কয় ভোট পায়। মানে এখনও দেখেন, তারা যেহেতু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, তারা আমাদেরকে হুমকি দিচ্ছে আগামী ফেব্রুয়ারিতে আমাদেরকে নির্বাচনে হারায় দিবে, সেই এরকম ইঞ্জিনিয়ারিংয়ের হুমকি দিচ্ছে। এবং তারপরে তো গুম, খুন, অ্যাসাসিনেশনের হুমকি আছে, দিব্যি নাইক করে দেবে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, খুঁজে পাওয়া যাবে না। এর সাথে এসালম, হাসিনার আওয়ামী গ্যাং, এর বিদেশি গোয়েন্দা সংস্থার গ্যাং সবাই মিলে এই হুমকিতে যোগ দিয়েছে। তো এখন সেটা তো আর আমরা কখনোই বদল করি না। তো এখন বিষয় হচ্ছে, আমরা সিম্পলি দুটো জিনিস চাই আর্ম ফোর্সেস থেকে, দয়া করে ব্যবসা বাণিজ্য বন্ধ করেন, জাস্ট বি সোলজার। আমাদের যে এই যে মানে 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 বাল্ক সোলজার, আমার সিপাহী, আমার জওয়ান, আমার জুনিয়র অফিসার এবং অধিকাংশ সিনিয়র কর্মকর্তা, ক্রিমিনাল অংশটা খুব ছোট, এই পুরো অংশটাকে আমি আসলে পেশাদার হিসেবে দেখতে চাই, সংস্কার দেখতে চাই। যেই সোলজার, যেই অফিসার, যেই ফোর্স নিয়ে আই ক্যান বি রিয়েলি প্রাউড অফ, আমি সারা দুনিয়াতে বুক ভরে গর্বিত হতে পারবো, সেরকম সোলজার দেখতে চাই। আমার সোলজাররা, আমার অফিসাররা মুরগির ডিমের ব্যবসা করে, আটা, রুটি, চিনি, ডিম, গরু ছাগলের ফার্মের ব্যবসা করে, মধুর ব্যবসা করে, মানে ওটা হাস্যকর হয়ে গেছে। এবং তাদেরকে দেখা দেখি এখন বিজিবির ব্যাংক আছে, পুলিশের ব্যাংক আছে, তাদেরও আবার হাউজিং অ্যাসোসিয়েশন, মানে টোটাল ফোর্সটাকে একটা ডিসফাংশনাল স্টেট ফোর্স আকারে দিচ্ছে, যেখানে একটা সভরেন ফোর্স থাকতে হবে, ডেডিকেটেড এবং প্রফেশনাল। সেই জায়গায় আমরা দেখতে চাই। ফার্স্ট হচ্ছে, দয়া করে ব্যবসা বাণিজ্যগুলোকে প্রাইভেটাইজ করে দেন, এটা সরকারের সাথে আলোচনা করে এটা প্রাইভেট সেক্টরে চলে যাবে। আপনাদের যে ওয়েলফেয়ার ফান্ড দরকার হয়, সেই টাকা রাষ্ট্র দেবে। আমরা রক্ত বেইটা এই দেশের 20 কোটি মানুষ আপনাদের জন্য টাকা দিব, যেন আপনাদের সোলজার, আপনাদের অফিসাররা ভালো থাকে, নিরাপদে থাকে, বেস্ট ট্রেনিং ম্যাটেরিয়ালস পায়, বেস্ট আর্মামেন্ট পায়, বেস্ট যুদ্ধ জাহাজটা পায়, বেস্ট যুদ্ধ বিমানটা পায়। সেটার জন্য এই দেশের মানুষ রক্ত বেঁচে দেবে, বিশ্বাস করেন, এটা করবে। আপনাদেরকে কথা দিতে হবে, আপনারা প্রফেশনাল হয়ে যাবেন, আপনারা দিল্লির গোলামি করবেন না, আপনাদের লিডারশিপ আওয়ামী লীগের দালালি করবে না। কোনো না কোনো ফর্মে এখন রিফাইন্ড আওয়ামী লীগ, ভদ্র গোখরা সাপ, রিফাইন্ড সাবের হোসেন চৌধুরী, রিফাইন্ড সোহেল তাজ, রিফাইন্ড শারমিন শিরিন চৌধুরী, এই রিফাইন্ড আওয়ামী জাতীয় পার্টি পুনর্বাসনের রাজনীতি করবেন না। দয়া করে এখান থেকে দূরে থাকেন, রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেন। সিম্পলি আমরা এই দুইটা জিনিস আপনাদের কাছ থেকে চাই। আপনাদের এই গত 16, 17, 18 বছরে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, ক্রিমিনাল অফেন্স করেছে, এই ক্ষুদ্র সংখ্যাটাকে গ্রেফতার থেকে বাঁচানোর চেষ্টা করিয়েন না।
তাদেরকে বিচারের মুখোমুখি করতে দেন। এটার মধ্য দিয়েই আপনাদের ইনডেমনিটি হবে, এটার মধ্য দিয়েই আপনাদের কলঙ্ক মোচন হবে, এটার মধ্য দিয়েই হচ্ছে যে আমাদের শত শত শহীদ সেনা জওয়ান এবং কর্মকর্তার রুহের প্রতি যে মাগফিরাত কামনা করা, আমার পিলখানার 57 জন শহীদ অফিসারের প্রতি মাগফিরাত কামনা করা হবে যদি এই ফোর্সটাকে আমরা দেশপ্রেমিক বানাতে চাই। দ্বিতীয় যে আসপেক্টটা সেটা হচ্ছে যে আপনার গণমাধ্যমের ভূমিকা। আমি খুব বিশ্বস্ত সূত্রে জেনেছি যে এই যে আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে আপনার 30 জনকে, তার ভিতরে বিশাল সেনা কর্মকর্তা বর্তমান এবং রিটায়ার্ড পলাতক দেশে থাকা, এদের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের এই নিউজটা পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন গোয়েন্দা সংস্থা গত আমলের মতো ফোন করে করে নিউজ নামায় দিতে বলছে, নিউজ যেন না করে এই ব্যাপারে বলেছে। এবং গত 2-3 দিনে দেখলাম আমরা যারা রেগুলার টেলিভিশনে যাই টকশোতে, কোনো প্রডিউসার এই বিষয়টা নিয়ে টকশোর টপিক ঠিক করেন নাই, কোনো প্রেজেন্টার এইটা নিয়ে আলোচনা করেন নাই। এবং আমরা জানি এগুলোতে গোয়েন্দা সংস্থার হাত আছে, হুমকি আছে। তাহলে আপনারা কি আসলে বদলাইছেন? মানে আপনারা সারা দেশের সংস্কার হোক সেটা চান, আপনারা অমুকের বিচার চান, তমুকের বিচার চান, কিন্তু নিজের ক্রিমিনাল অফিসারের বিচার চান না। মানে এটা কি ধরনের ইনসাফ? যেই বাহিনী, যেই ফোর্স, যেই ইনস্টিটিউশন তার নিজের অন্যায়ের বিচার করতে পারবে না, তার নিজের সোলজারদেরকে বিচারের মুখোমুখি করতে পারবে না, তার মানবাধিকার লঙ্ঘনের জন্য তাকে বিচারের মুখোমুখি করতে পারবে না, গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশকে মেনে নিতে পারছে না, দিল্লির আধিপত্যবাদ, আওয়ামী জাতীয় পার্টিকে পুনর্বাসনের রাজনীতি থেকে বেরোয় আসা যাচ্ছে না, সেই বাহিনী আসলে আমার দেশে কি কাজে লাগবে? মানে এই লিডারশিপ, এই কর্মকর্তাদেরকে আসলে আমার এই দেশপ্রেমিক লক্ষ লক্ষ যে সিপাহী জওয়ান জুনিয়র অফিসাররা ভালোবাসে? আসলে কি এইরকম দিল্লি প্রেমিক, আওয়ামী প্রেমিক, জাতীয় পার্টির প্রেমিক এই অফিসার এবং সিপাহী দিয়ে কি আপনি যুদ্ধ করতে পারবেন? তাদের মধ্যে কি আস্থা তৈরি হবে? জনগণের আস্থা তৈরি হবে? এবং ইতিমধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি, মানে যে শ্রদ্ধা সম্মান এই বাহিনীগুলোর প্রতি ছিল সেটা প্রায় হারিয়ে গেছে। এবং যৌথ বাহিনীর গত 1 বছরের যে নিষ্ক্রিয়তা, মানে তার যে ডিসাইসিভনেস জাতি এক্সপেক্ট করেছিল, সেটাও আমরা দেখি নাই। তো গণমাধ্যমের এই ভূমিকাটাও খুব প্রশ্নবদ্ধ মনে হয়েছে আমাদের কাছে। সেই জন্য আমরা বোধ করছি যে রাষ্ট্র আকারে এই রাষ্ট্রটাকে যদি আমরা রাষ্ট্র হইতে দিতে চাই, তাহলে আমাদের এই ফোর্সগুলোকে প্রফেশনাল জায়গায় আনতে হবে এবং গণমাধ্যমকেও তার রেসপন্সিবল জায়গায় আনতে হবে। গণমাধ্যমগুলোর যারা নিউজ টিম আছে, টকশো টিম আছে, তারা এখনও আওয়ামী বলয়ের রাজনীতি করতেছে। তাদের প্রত্যেকের টপিক সিলেকশন দেখতেছি খুব সিরিয়াসলি, মানে যেন আওয়ামী লীগ কষ্ট না পায়, জাতীয় পার্টি কষ্ট না পায়, এই ধরনের টপিক সিলেকশন করতেছে। পরিকল্পিতভাবে দেখলাম জাতীয় পার্টির মালিক মোক্তার যারা আছে, এরা এখনও যে টেলিভিশনগুলো চালায় তাদের অনেকেই ভিতরে নিউজ আইটেমে দেখলাম জাতীয় পার্টি নেতাদেরকে নিয়ে প্রোগ্রাম করা, টকশোতে ডাকা, যারা জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলছে তাদেরকে টকশোতে ইনভাইট না করা, এই রকম প্রকল্পগুলো আমরা চালু থাকতে দেখেছি। অথচ এই পুরো ক্রিমিনাল সিন্ডিকেট গণ অভ্যুত্থানের বিপক্ষে দাঁড়িয়েছে বছরের পর বছর, আওয়ামী লীগের দালালি দোসরিপনা করেছে। অতএব সেই গণমাধ্যমকেও কিন্তু আমরা পরিপূর্ণরূপে গণ অভ্যুত্থানের পক্ষে দেখতে পাচ্ছি না। এবং এই নিউজ আইটেমটা দিয়েই আমরা বুঝতে পারছি যে আসলে গণ অভ্যুত্থানটা কোথায় আছে। আমরা যে বিচার চাই, আমরা যে সংস্কার চাই, আমরা যে নির্বাচন চাই, সেটা আসলে কোথায় গিয়ে গড়াবে। এবং সেই জায়গাতেই আমাদের বক্তব্য হচ্ছে আগামী নির্বাচনে এই সংস্কার এবং এই বিচারকে কেন্দ্র করে আর একটা 111 ঘটানোর চেষ্টা করা, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা, যেই দল তাদেরকে ইনডেমনিটি দেবে, তাদেরকে অ্যামনেস্টি দেবে, এই ধরনের চিন্তা যারা করতে পারবে তাদের সাথে যারা ডিল করবে, তাদেরকে জিতানোর চেষ্টা করবে, বাকিদেরকে হারানোর চেষ্টা করবে, এই ধরনের আলোচনাগুলো চলছে। এবং সেটা হলে মাথায় রাখবেন, জুলাইয়ের তরুণরা কিন্তু আবার রাস্তায় নেমে আসবে, তাদের মুখোমুখি এবার আপনার হইতে পারবেন না। অতএব আপনাদেরকে শুধরানোর একটা সময় আছে এখন। দয়া করে আল্লাহর ওয়াস্তে এই দেশটাকে স্বাধীন সার্বভৌম থাকতে দেন, এই দেশটাকে গণতন্ত্রের পথে আসতে দেন, এই দেশটাকে জনগণের হইতে দেন, এই দেশটাকে একটা ফ্রি সোসাইটি, আমরা একটা মুক্ত মনা সমাজ বিনির্মাণের যে লড়াই করছি সেটা হইতে দেন। এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েই নতুন বাংলাদেশ পন্থার রাজনীতি হইতে হবে। এবং সেই রাজনীতিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল থাকতে পারবে না, ফুল স্টপ। এবং এটা যদি আপনারা পুনর্বাসন করার চেষ্টা করেন, অন্তর্বর্তীকালীন সরকার করে, তাদের বিরুদ্ধে মানুষ মাঠে নামবে। আমরা তৃণমূলে ঘুরে বেড়াচ্ছি, আমরা জানি কি পরিমাণ ক্ষোভ মানুষের এগুলো নিয়ে জমে আছে। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে দেশটাকে দেশ হইতে দেন। ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং গুম কমিশন দুটি মামলা দায়ের করেছেন, যে দুটি মামলায় 30 জন আসামি করা হয়েছে
একেবারে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সেই মামলাটি করেছে। যদি মামলার একটি পূর্ব আলোচনা করি, এই যে গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দুটির যৌথ যেই ইনভেস্টিগেশন গত ১.৫ বছর যাবৎ তারা করেছেন, সকল তথ্য উপাত্তর ভিত্তিতেই কিন্তু এই দুটি মামলা দায়ের করেছেন। এই দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যেই সামরিক উপদেষ্টা ছিলেন তারেক সিদ্দিকী, এই দুজন সহ সাবেক পুলিশের আইজিপি এবং কি বাংলাদেশের সেনাবাহিনীর যে সদস্য, তারাই কিন্তু এই ৩০ জনের মধ্যে সবচাইতে বেশি সংখ্যক লোক এই মামলার আসামি হয়েছেন।